আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকনস্টাইন। সো আমরা আজকে আরো একটা গাইডলাইন ডিসকাশনে চলে আসছি। আজকে আমাদের গেস্ট আছে হলো তোমাদের সামিউল ভাইয়া। সো তোমরা জানো যে ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে অ্যান্ড তার একটা আরো বড় পরিচয় আছে, সে ঢাবিতে এবং জাবিতে খুব ভালো পজিশনে চান্স পাইছিল। সো আমরা তার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব যে এই মোমেন্টে যারা তোমরা চান্স পাও নাই বা পাইছো বা মেডিকেল প্রিপারেশন নিছো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তোমরা ভার্সিটি ইউনিটের দিকে কীভাবে ফোকাস করবা। কারণ ও আসলে অনেক কিছু কোপ আপ করে অনেক কিছু একসাথে করে ভার্সিটির দিকে গেছিলো, যদিও সেখানে পড়ে না, এবার সে চান্স পাইছিল। অ্যান্ড ডেন্টালের প্রিপারেশনটা কীভাবে নিবা তাই এবং তার এক্সাম হল স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে আমরা মোটামুটি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আজকের এই সেমিনার বা গাইডলাইন সেশনটাতে। সো ওয়েলকাম সামিউল। আমি অ্যাজ অলওয়েজ ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। সো প্রথম যে কোশ্চেনটা, যেটা অ্যাকচুয়ালি স্ক্রিনের পাশে থেকে অনেক মানুষজনেরই আছে, সেটা হলো যে তুমি তো এখন একটা সিচুয়েশন দেখতেছো যে অনেকে মেডিকেলে চান্স পায় নাই, একটা দল আছে। 2 নম্বর যারা অনেকে বুয়েটে পরীক্ষা দিতে পারতেছে না, অথবা 3 নম্বর একটা দল যারা বুঝতে পারছে যে তাদের বুয়েট মেডিকেল দুইটার একটাতেও তাদের কোপ আপ করা পসিবল না, তাদের ভার্সিটি ইউনিটের দিকে যাওয়া উচিত। সো অ্যাট দিস মুমেন্ট যখন আমাদের হাতে মোটামুটি 40 দিন বা 60 দিন টাইম আছে, ঢাবি জাবি গুচ্ছ রাবি সব কিছু মিলায়, সো এখন আমার কিভাবে ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা নেওয়া উচিত, তুমি যদি তোমার স্ট্র্যাটেজিগুলো একটু শেয়ার করতে আমাদের সাথে। আচ্ছা, তো শুরু করা যাক। আমি হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা হচ্ছে মেইনলি নিয়ে এলাম। তো এরপরে হচ্ছে ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশনও কিন্তু নিয়েছি এর মধ্যে। এখন হচ্ছে কি, এখন একদল যারা মেডিকেলে চান্স পাও নাই, তোমাদের হাতে কী অপশান আছে, ফার্স্ট অফ অল হচ্ছে অপশানগুলো দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কাছে এখনও কিন্তু ডেন্টাল অ্যাভেলেবেল আছে, দেন হচ্ছে তোমার ভার্সিটি এই ইউনিট, অ্যান্ড দেন হচ্ছে তোমার গুচ্ছ। এখন আমরা যদি বলি যে যারা হচ্ছে মেডিকেলে চান্স পাও নাই, তাদের একটা দল হচ্ছে এখন ডেন্টালের জন্য অবশ্যই পড়বা, কিন্তু ডেন্টালের পাশাপাশি আরেকটা ব্যাকআপ প্ল্যান হিসেবে হচ্ছে আমাদের ভার্সিটি এই ইউনিটের জন্য আমাদের পড়া শুরুটা করে দেওয়া উচিত, কারণ হচ্ছে তা না হলে আসলে সময় কম পাবা। সো এই ক্ষেত্রে আমি একটা পদ্ধতি বলবো, যেটা হচ্ছে আনাস ভাইও বলে যে টাইম স্লট ম্যানেজ করা। তুমি হচ্ছে যে দিনের একটা নির্দিষ্ট ভাগ হচ্ছে ভার্সিটি এই ইউনিটের জন্য সময় দিবা। ধরো তুমি মেডিকেল ফোকাসড, তুমি এখন ডেন্টালের জন্য সময় কম, মাত্র হয়তো 10 দিনের মতো সময় আছে। সো এই টাইমটা তো তুমি অবশ্যই ডেন্টালের জন্য খুব ভালো করে পড়বা বা সময় বেশি দিবা। সো দিনের জাস্ট একটা নির্দিষ্ট ভাগ, 1 ঘন্টা বা 2টা ঘন্টা তুমি হচ্ছে ভার্সিটি এই ইউনিটের জন্য বরাদ্দ করে রাখো। এখন আসি প্রিপারেশানে, অর্থাৎ তুমি কিভাবে নিতে পারো, এখন শুরুটা কিভাবে এবার করবা। সর্বপ্রথম দুটো জিনিস তোমার থাকা লাগবে। এক হচ্ছে তোমার একটা অ্যাডমিশন গাইড, আর আরেকটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক। অ্যাডমিশন গাইড তোমার এনি পাবলিকেশনে নিতে পারো, সেটা হচ্ছে তোমার বাজারে বিভিন্ন পাবলিকেশন আছে, তোমার প্লাস সিরিজের বই আছে, তারপর আমাদের কিউএনএ সিরিজের বই আছে, জয়পলি সিরিজের বই আছে। অর্থাৎ তুমি যে কোনো একটা অ্যাডমিশন গাইড নিয়ে শুরু করো। তোমার সেখানে হচ্ছে থিওরি আলোচনা থাকবে, তারপর হচ্ছে থিওরি বেসড কিছু প্রবলেম সলভিং থাকবে। এরপরে তুমি করবা হচ্ছে কি প্রশ্ন ব্যাংক সলিউশন। সো বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলিউশনের একটা মজার গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে অনেকে আমরা যখন নতুন নতুন অ্যাডমিশনে আসি, তখন আমরা মনে হয় যে ভাই আগের বছরের প্রশ্ন দেখে কী হবে, আগের বছর থেকে কি ভাই আবার প্রশ্ন আমারে দিবে, আমার এগুলো সলভ করে তো লাভ নেই, আমার বেসিক ভালো থাকলে হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি ইটস নট ট্রু। তুমি যখন পরীক্ষার হলে ডিরেক্ট কমন পাবা কিছু প্রশ্ন, তোমার কনফিডেন্স লেভেল সেই হাই হয়ে যাবে। ঠিক আছে। সো এখানে আমি আমার অভিজ্ঞতাটা বলি, যেমন ভাইয়ার হচ্ছে একটু ম্যাথে হচ্ছে সময় লাগতো ম্যাথ পার্টটা করতে। তো ঢাবিতে হচ্ছে আমাদের 20টা এমসিকিউ মনে হয় প্রবেবলি ছিল ম্যাথে, 5টা এমসিকিউ ডিরেক্ট ঢাবির বিগত বছরের প্রশ্ন কোয়েশ্চেন থেকে আসছে, একদম অঙ্কর ফিগারটা চেঞ্জ করা ছাড়া। সো 5টা প্রশ্ন কিন্তু তোমার একদম ডিরেক্ট, আমি 1 মিনিটের আগে নাই আমি দাগাই ফেলছি। এরপরে হচ্ছে বাকি 15টাতে আমি টাইম দিতে পারছি। বেসিক্যালি আমার যতক্ষণ টাইম ছিল আমি 15টা প্রশ্ন নিয়ে আমি টাইম ওয়েস্ট করছি। তার মধ্যেও দেখা গেছে কি বাকি 7-8টা প্রশ্ন ওই টাইপ বেসড প্রবলেম আসছে, যেগুলো আমি হচ্ছে ধরো কোনো একটা অ্যাডমিশন গাইডে পড়ছি। ঠিক আছে। সো তোমার ওইখানে যে শর্টকাট ছিল, ওই শর্টকাট অ্যাপ্লাই করে হচ্ছে অঙ্কগুলো করা গেছে। অর্থাৎ এরকম 12-13টার মতো অঙ্ক খুব ইজিলি, খুব ঠান্ডা মাথায় করা গেছে। এরপরে কিছু প্রবলেম থাকে একটু ঝামেলার, তো এগুলো করতে একটু পেইন খাবা। যদি তোমার বেসিক ভালো থাকে তাহলে তুমি অবশ্যই করতে পারবা, তাও হচ্ছে অ্যাডমিশন গাইড সাথে নিয়ে পড়লে। সো এই জায়গায় হচ্ছে জাস্ট এইটুকুই বলবো যে প্রশ্ন ব্যাংকটাকে সাথে নিয়ে চলবা, তাহলে হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে তোমার টাইপ কমন পড়বে এবং ডিরেক্ট কমনও কিন্তু আসে, যেটা হচ্ছে অনেকে মনে করে না যে আসে না। বাট তুমি যদি সত্যিকারই তুমি ভালো করে প্রশ্ন দেখো, প্রশ্ন ব্যাংক দেখো, তুমি দেখবা ডিরেক্ট কমনে কিন্তু কিছু কিছু জায়গায় আসে, যেটা তোমার কনফিডেন্স অনেক বেশি বুস্ট আপ করে পরীক্ষা হলে ডিরেক্ট কমন পাওয়াটা। না, এখানে আমি বলি যে আমরা প্রত্যেক ভিডিওতে আমরা একটা পাবলিকেশনই দাঁড়া করায় ফেলাইছি, কিউএনএ নামে, কোশ্চেন অ্যানালাইসিস। হ্যাঁ। সো আমি বইটা মানে পাবলিকেশনটার নামকরণও করছি মানে কয়েক সেকেন্ডের মাথায়, কিউএনএ কোশ্চেন অ্যানালাইসিস হিসাবে।
কারণ আমি আমার অ্যাডমিশন জার্নিতে তুমি জানো অনেক জায়গায় আমিও এক্সাম দিছি, ও এক্সাম দিছে, বাট মুদ্রা কথা হলো যে তুমি যেখানে এক্সাম দাও, সেটা মেডিকেল হোক, ডেন্টাল হোক, বুয়েট হোক, ঢাবি হোক, রাবি হোক, গুচ্ছ হোক, ভার্সিটি হোক, যেটা হোক না কেন, তুমি যে কোনো পরীক্ষায় অলওয়েজ টাইপ ওয়াইজ কমন পাবা। এই জিনিসটা একটু বিলিভ করো যে তোমাকে টাইপ ওয়াইজ কমন পাইতে লাগে, ঠিক আছে? যদিও মেডিকেলের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়, এরিয়া মার্কিং হয়, এরিয়া থেকে কোশ্চেন হয়, বাট ভার্সিটি এর ক্ষেত্রে টাইপ ওয়াইজ কমন পাওয়া যায়। সো যদি তুমি চাও যে কম সময়ে ভার্সিটিতে চান্স পাইতে, বা এখন প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হবে, জাস্ট যে কোনো একটা নর্মাল কোর্সে ভর্তি হবে যেখানে কিছু বেসিক শর্টকাট শিখাবে তোমার। আমাদের ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স হতে পারে, যেটা তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করতে পারো, কারণ এটা অবশ্যই আমি মার্কেটিং করবো, আমি হুদাহুদিতে ভিডিও বানাচ্ছি না, তাই না? তো তুমি এখান থেকে বেসিকে অনেক প্রবলেম থাকতে পারে, সেই ক্ষেত্রে বেসিক অবশ্যই প্রবলেম থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, তুমি একটা কোর্সে এনরোল করে শর্টকাট শিখবা, দেন তোমার কাজ হলো আগামী 45 দিন যত পারো কোশ্চেন ব্যাংক সলভ করো, এবং কিচ্ছু অনেক টাকা বেশি দিয়ে। সলভ করতে হবে। অনেক শুধু বেশি। প্রশ্ন ব্যাংকের পাশাপাশি হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ গুলোও তোমাকে সলভ করতে হবে, হ্যাঁ। যত বেশি এবং টাইম ধরে ধরে সলভ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির জন্য হচ্ছে খুব কম টাইম থাকে প্রতিটা এমসিকিউর জন্য, মনে হয় 21 সেকেন্ডের মতো একটা টাইম। তো তুমি টাইম ধরে ধরে একটু সলভ করবা, ঠিক আছে? সো এটা তোমাকে খুব বেশি উপকার দিবে। দিনের একটা নির্দিষ্ট ভাগে তুমি বসবাই হচ্ছে ভাই আমি এখন স্টপ ওয়াচ নিয়ে বসবো, কতক্ষণে প্রবলেম সলভ করতে পারতেছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা গেল ভার্সিটি ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রে। দেন আমরা সেকেন্ড যে অপশনটা নিয়ে ওর কাছে জিজ্ঞেস করবো সেটা হলো যে ডেন্টাল প্রিপারেশন। সো আমি ডেন্টালে থার্ড হয়েছিলাম, আমার কেসটা আসলে ডিফারেন্ট। আমি ডেন্টালের জন্য অ্যাকচুয়ালি ওভাবে কিছুই পড়িনি, আমার মেডিকেল দিয়ে হয়ে গেছিলো। তো কথা হলো যে তুমি ডেন্টাল প্রিপারেশনের ক্ষেত্রে এখন কি সাজেস্ট করো একজন মেডিকেল অ্যাসপিরেন্ট যে চান্স পায় নাই, বা অনেকে পায়েও সিট মারতে যাবে, সো সেক্ষেত্রে তার কিভাবে ডেন্টালের জন্য প্রিপারেশন নেওয়া উচিত? আচ্ছা, মূলত ফার্স্ট অফ অল হচ্ছে একটা কথাই বলবো, ডেন্টালের প্রিপারেশন ইজ নো ডিফারেন্ট দেন হচ্ছে মেডিকেল প্রিপারেশন। কমপ্লিটলি দুইটা প্রিপারেশন হচ্ছে সেম, বাট প্রশ্নের হার্ড লেভেল বা প্রশ্নের যে প্যাটার্ন হয়তো কিছুটা মাত্রায় চেঞ্জ থাকতে পারে, বাট প্রিপারেশনে আমি বলবো ন্যূনতম মাত্রায় কোনো চেঞ্জ নাই। তাই এজন্য হচ্ছে একটা কথা মাথায় রাখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে কথাটা বলি এরিয়া মার্কিং। সো এরিয়া মার্কিংয়ের ভিত্তিতে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে তুমি অবশ্যই সেই এরিয়াগুলোকে হচ্ছে মার্ক করে করে যত ভালো করে পড়া যায় তত ভালো করে পড়বা। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি, তোমার ধরো সমন্বয় চ্যাপ্টারে একটা অষ্টম অধ্যায় করোটিক্স ন্যায় উচ্চার, ভাই প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন করবে না এমন কি হইতে পারে না। পরিপাক থেকে প্রশ্ন করবে, পরিপাকের লাস্টে একটা বড় ছক আছে, ওইখান থেকে একটা প্রশ্ন পিক আপ করবে না, খুব রেয়ার কেস। মানে যে কিছু কিছু অধ্যায় আছে যেখানে থেকে হ্যাঁ 200 হাড্ডির ছক, ওখান থেকে 206টা হাড়ের ছক, 206টা হাড়ের ছক, ওইখান থেকে প্রশ্ন পিক আপ করবে না, মানে খুব আনরিয়েলিস্টিক কথাবার্তা। সো তুমি নিজেও বুঝো যখন তুমি মেডিকেলের প্রিপারেশনগুলো নিছো, কন্টিনিউয়াসলি পরীক্ষা দিছো বিভিন্ন কোচিংয়ে, তারপর প্রশ্ন ব্যাংক সলিউশন করছো, সেখান থেকে তুমি বুঝতে পারতেছো। এছাড়াও তোমাদের এরিয়া মার্কিং ভিত্তি করে কিন্তু তোমাদের এই কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকগুলো লেখা হয়েছে, যেটার মেইন রাইটার কিন্তু ভাইয়া নিজেই ছিলাম, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে ভাইয়া কনফিডেন্টলি বলতে পারি তোমাদের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্রিপারেশন। সো তুমি যদি এখনও চাও যে একটা এরিয়া মার্কিং ভিত্তিতে তোমার গাইড যদি না থেকে থাকে, তুমি এখনও পারচেস করে পড়তে পারো, ইটস নেভার টু লেট। আচ্ছা সামিউলকে এখানে একটু আটকাই, হোয়াট ইজ এরিয়া মার্কিং, এই জিনিসটা বুঝ। এরিয়া মার্কিং হলো যে তোমরা কি করো ভাই, দাগানো বই এজ কোর্সে সব কোর্সে ফ্রিতে দাগানো বই দেয়, ফ্রি কোনো কোর্স নাই, সব কোর্সে আছে, হ্যাঁ। আর দাগানো বইয়ের সমস্যাটা কি ভাই জানো? কারণ অলওয়েজ ইম্পর্টেন্ট লাইন থেকে কোশ্চেন আসে না। মেডিকেলের কোশ্চেন যদি তুমি দেখো, এই বছরের কোশ্চেনটা বাজে ছিল, উই অ্যাগ্রি, বাট অন্যান্য বছরে যদি তুমি দেখো তারা যেটা করে একটা সার্টেন এরিয়া থেকে কোশ্চেন করে। এই যে 3টা ছক বললাম, আই ক্যান অ্যাসিওর ইউ যে এবার ডেন্টালের 3টা ছক থেকে কমপক্ষে 3 মার্ক তুমি অলরেডি কমন পাইছো, যদি তুমি এই 3টা ছক করে থাকো। কথা যে বললাম, এই 3টা ছক ম্যান তুমি 3 মার্ক ফ্রিতে পাচ্ছ। এটা এত কনফিডেন্টলি আমরা কেমনে বলতে পারি? কারণ তারা এরিয়াগুলো ছাড়ে না। সো এইসব এরিয়াগুলা মানে নট লাইন, দ্যাট এরিয়া, দ্যাট ছক, দ্যাট বৈশিষ্ট্য, দ্যাট পার্থক্য, দ্যাট চিত্র, দ্যাট কয়েকটা লাইন, কয়েকটা প্যারা, এগুলা তোমার জানা জরুরি। এই জন্য এই বইটা লেখা। এই বইটাতে অ্যাকচুয়ালি আমার নাম দিতে লাগে, কারণ আমি সবগুলো রিভিউ করি, বাট লেখে সামিউল মেডিকেলের সব বই। সো ইউ ক্যান বাই দিস প্রিন্টেড অ্যান্ড ই বুক অ্যান্ড প্রিপারেশন স্টার্ট করতে পারো সেই সাথে। সো দেন প্রসিড উইথ ডেন্টাল প্রিপারেশন। ওকে, আচ্ছা। আর ডেন্টালের ব্যাপারে হচ্ছে যে আরও দুটা কথা আমি অ্যাড করবো এবারে ডেন্টাল ভর্তি পরীক্ষার ব্যাপারে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে খুব স্পেশাল একটা কথা। কারণ হচ্ছে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা যদি প্রশ্ন দেখবেন যে হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং অনুশীলনী থেকে কিন্তু অনেক প্রশ্ন করছে। সো আমি বলবো যে তোমরা অবশ্যই যাতে প্রশ্ন ব্যাংক মেডিকেল এবং ডেন্টালের সলভ করার পাশাপাশি অনুশীলনী
এবং হচ্ছে বোর্ড প্রশ্নগুলো এগুলো যাতে সলভ না করে কেউ যাতে না যায়, হ্যাঁ। এটা আমি অবশ্যই সাজেস্ট করব। কারণ তুমি যখন বোর্ড বই থেকে তোমার এনসিটিভি অনুমোদিত বইয়ের অনুশীলনী থেকে যখন ডিরেক্ট কমন পাবা, ওই কনফিডেন্সটা যে পরীক্ষার হলে তোমাকে দিবে মানে বলার বাইরে। এবং মনে রাখবা, পরীক্ষার হলে তুমি যদি এতটুকু কনফিডেন্ট হয়ে যাও তুমি টিকতেছো, তার মানে তোমার টিকা নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ। এটা একটা অনেস্ট কথা। এই কথাটা সবসময় আমি বলি যে তুমি চান্স পাবা কিনা এটা কখনো পরীক্ষা দিয়ে বের হয়ে মনে না, সেন্টারে বসে তুমি মানে পরীক্ষা 30 মিনিট 40 মিনিট যাওয়ার পরে তুমি জানো তুমি কি করে ফেলছো। 30 থেকে 35 মিনিটের মধ্যে তুমি বলতে পারবে যে আমার চান্স হয়ে গেছে আমার। দেন ওই যে চান্স হয়ে গেছে তখন তুমি বাকিগুলো ভালো দিবা। আর তুমি যদি প্যানিক করে বলো হ্যাঁ কি হয় না কমন পাই না, তখন তুমি এমনি দেখবে যে সুন্দর মতো চান্স হইলো না। তো সেক্ষেত্রে এই যে অনুশীলনের প্রশ্নগুলো, এটা কিন্তু আমাদের রাশেদ ভাই আমাদেরকে যেটা করাইছিল যে আমরা সবগুলা বইয়ের অনুশীলনীগুলো আলাদা করে ফটোকপি করে একটা পিন মারে পড়ছিলাম লাস্ট কয়েকদিনে, ঠিক আছে? এখন সেটাও করা লাগবে না, কারণ এই এনসিটিভি অনুমোদিত যে অনুশীলনী প্রশ্নগুলো সলভ কিন্তু আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগাবুকের মধ্যে দিয়ে দিছি। কারণ একটা স্টুডেন্টের যা লাগবে প্রিপারেশনের জন্য সব কিছু এটার মধ্যে হচ্ছে ইনক্লুড করার ট্রাই করা হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে যদি ডেটাল নিয়ে লাস্ট কিছু বলো, সর্বশেষ যদি সামারি করো এরিয়া মার্কিং বাদে। আচ্ছা, সামারি যদি করতে হয়, এখন আমি বলবো যে এই কয়েকদিন হচ্ছে যাদের প্রিপারেশন অতিমাত্রায় বাজে তাদেরকে আমি বলবো হচ্ছে খুব ভালো করে বই পড়ো। যাদের প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, বই ভালো মতোই হয়ে গেছে, এখনও তুমি একটু এক্সামের প্রতি ফোকাসড হও। কারণ হচ্ছে কি, তোমার ক্যালিপার অনুযায়ী তোমাকে বুঝতে হবে। সবাইকে যদি আমি বলি যে এক্সাম দাও এক্সাম দাও এক্সাম দাও, এখানে একটু সমস্যা আছে। যদি কারো প্রিপারেশন খারাপ, তার বই সম্পর্কে আইডিয়া নাই, তার বইয়ের পড়াই ঠিকভাবে রিভাইজ দেওয়া হয় না, তাকে আমি 100 বার পরীক্ষা দেওয়া হইলেও সে 100 বারই কিন্তু ওই এমসিকিউটাই ভুল করবে, সে যদি নিজেকে কারেক্ট না করে। সো একটা কথা হচ্ছে, যার প্রিপারেশন হচ্ছে এখনও আপ টু দ্য মার্ক হয় নাই, তাদেরকে আমি বলবো যে এখনও সময় আছে, বইটা যতবার ভালো করে সম্ভব পড়তে থাকো। এবং হচ্ছে কোনো একটা মডেল টেস্ট, যেমন আমাদের কিউএনএ মেডিকেল মডেল টেস্ট বই আছে, সো এরকম বাজারে যে কোনো একটা মডেল টেস্ট নিয়ে হচ্ছে তুমি একটা অধ্যায় তুমি খুব ভালো করে পড়লে, এরপরে তুমি নিজের মতো টেস্ট দাও। যদি অন্য কোথাও টাইমলি টেস্ট দেওয়ার মতো প্যারা তুমি নিতে পারতেছো না, অথবা আমাদের এক্সাম ব্যাচ আছে যেখানে তুমি যে কোনো টাইমে পরীক্ষা দিতে পারবা, সো এইগুলোর মাধ্যমে তুমি যাচাই করতে পারো। আর হচ্ছে যারা একেবারে তোমাদের আপ টু দ্য মার্ক হয়ে গেছে পড়াশোনা, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা অফলাইন কোনো এক্সাম থাকলে সেখানে গিয়ে একটু দিতে পারো। কারণ অফলাইন যে এক্সামের এনভায়রনমেন্টটা সেটা তুমি অনলাইনে কখনোই ইমিটেট করতে সেটা কখনোই তুমি অনলাইনে করতে পারবে না। আচ্ছা, তো এইটা ও শেষ করলো। সব শেষে আমি একটা কোশ্চেন করতে চাই তোমাকে, এটা খুব আনকমফোর্টেবল একটা কোশ্চেন, আর আমারও কোশ্চেনটা করতে খুব বিরক্ত লাগে। সেটা হলো এক দলের কোশ্চেন থাকে, ভাই ডেন্টালে ক্যারিয়ার কেমন, মেডিকেলে কেমন ক্যারিয়ার, ডেন্টাল বেটার হবে না প্রাইভেট মেডিকেল বেটার হবে, নাকি প্রাইভেট ভার্সিটি বেটার হবে অন্যান্য ভার্সিটির চেয়ে, নাকি ভাই সেকেন্ড টাইম করবো। সো তাদের ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি হবে? অ্যাকচুয়ালি এই ক্যারিয়ার প্ল্যানগুলো নেওয়ার জন্য কীভাবে অ্যাপ্রোচ করা উচিত? আচ্ছা, এখানে উত্তরটা আমিও একটু স্ট্র্যাটেজিক্যালি দিব, কারণ হচ্ছে এখানে খুবই মানে কথা আমি বাড়াবো না। কারণ দেখো, আমাদের হচ্ছে কি, আমরা বেশি চিন্তা করি, এজন্য আমাদের মেইন কাজটাই করা হয় না। আমরা বেশি চিন্তা করতে গেলে হচ্ছে আমরা আসল কাজটাই করা হয় না। তুমি সবার আগে একটা কথা বলবো, চান্স আগে পাও, তুমি চান্সগুলো নিশ্চিত করো। ভাবি নিয়ে বলো না, চান্স পায় দেখান, চান্স পায় দেখান। আসলে একটা কথা হচ্ছে, তুমি চান্স পাও। ভাইয়া যেভাবে পরীক্ষা দিছি, আগে হচ্ছে মেডিকেল পরীক্ষা দিলাম, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম, জাহাঙ্গীরনগর দিলাম, ইভেন চুয়েটেও পরীক্ষা দিছি, সব জায়গায় খালি পরীক্ষা দিতেছি যেখানে আমার চান্সটা হয়। চান্সগুলোকে নিশ্চিত করি, এরপর চিন্তা করবো ভাই ঠান্ডা মাথায়। এর জন্য তোমার অনেকের কাছে তুমি হচ্ছে জিজ্ঞেস করতে পারবা, অনেক সিনিয়র যারা অলরেডি কেরিয়ার পর্যায়ে চলে গেছে, কেরিয়ার গঠন পর্যায়ে চলে গেছে। এখনো কিন্তু ভাইয়ারা অনেক জুনিয়র, সত্যতা বলতে গেলে মানে আমরা অ্যাকচুয়ালি নিজেরাই ক্যারিয়ার নিয়ে শিওর না, আমাদের ক্যারিয়ার সম্বন্ধে জানি। দ্যাটস দ্য থিং। তো তোমাদের ক্যারিয়ার নিয়ে কি করব? বাট আমরা যেটা বলি যে আমরা দুজনই মাল্টিপল জায়গায় চান্স পাই। হ্যাঁ, ও হয়তো বা ঢাবি মেডিকেলে পাইছে, চুয়েটে পাইছে, জাবিতে পাইছে, আমি বুয়েট মেডিকেল ঢাবি অনেক জায়গায় চান্স পাইছি। বাট এই জিনিসটা নিয়ে যদি আমি আগে চিন্তা করতাম আমার ক্যারিয়ার কি হবে, বেটা থাপড় দেবে, বেটা ক্যারিয়ার কি মারাইছি, বেটা তুই আগে চান্স পা, আগে চান্স পাবি তারপর। তো এমন একটা ভাব মনে হচ্ছে ডেন্টালে তুই চান্স পাই গেছিস, ডেন্টিস্টের চাকরির বেতন কেমন এটা জিজ্ঞাসা, এটা কি ধরনের ব্যাপার হবে? তুই চান্স পাইছিস, আগে চান্স পাবা, ডেন্টালে হবে, ঢাবিতে হবে, তারপরে কোনো জায়গায় হইলো না, দেন উই উইল থিঙ্ক অ্যাবাউট প্রাইভেট মেডিকেল, যে ঠিক আছে কোন প্রাইভেট মেডিকেল বেটার বা ডেন্টাল বেটার, দেন ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট। যদি কোনো জায়গায় হইলো না, আমার প্রাইভেট মেডিকেলে পড়ার টাকাও নাই, সব জায়গায় এক্সাম দিয়ে দিছি, 3-4টা ওয়েটিং লিস্টও টানে দিছে, দেন না আমি প্রাইভেট ভার্সিটি নিয়ে কথা বলবো, দেন না আমি সেকেন্ড টাইম নিয়ে কথা বলবো। আগেই তুমি জিজ্ঞাসা কোন ভার্সিটি ভালো, ডেন্টাল ক্যারিয়ার কেমন, মেডিকেল ক্যারিয়ার কেমন, এটা তো তোমার এখনকার চিন্তার বিষয় না। তুমি যদি চান্স পাইতা দেন দেখবা, তুমি যদি চান্সই পাও নাই
তোমার এদিকে মেডিকেলও চান্স পায় না, কোনো জায়গায় তুমি চান্স পাও না। তুমি যা সিনিয়রদেরকে জিজ্ঞাসা ভাই ডেন্টিস্ট হইলে বেতন কয় টাকা পাবো, বাংলাদেশে ডেন্টিস্টের খাওয়া আছে নাকি, তো বড় ভাই তোমার সাথে জীবনে কথাও বলবে না, ভাইয়া চান্স পাইছি ডেন্টালে এই পজিশনে আছি, তো আপনি যদি আপনি একটু এক্সপিরিয়েন্সটা ভাই শেয়ার করেন যে আমি ডেন্টালে পড়বো। যেমন আমি বিএমইতে প্রথমে এক ভাইয়াকে নক করছি, ভাই চান্স পাওয়ার পর যোগাযোগ করেছি, দেন ওই ভাইয়া আমাকে ক্যাম্পাস ঘুরাইছে, দেন একজন স্যার, বুয়েটের একজন স্যার প্রফেসর ফার্সিম মানান মোহাম্মদ স্যার, তোমরা চিনবা হয়তো বা, স্যার অনেক ফেমাস বইটা লেখে, স্যারকে নক করছে, স্যার আমাকে ডিরেক্ট ক্যাম্পাস তার অফিসে নিয়ে গেছে, সেখান থেকে বিএমএ ডিরেক্ট চেয়ারম্যানের রুমে নিয়ে গেছে, যে এই ছেলেটা পড়তে চায় ওর সাথে কথা বলে। পিপল উইল হেল্প দেন। তুমি চান্স পাও নাই মিয়া, তুমি আগে থেকে কেন ওই ক্যারিয়ার নিয়ে চিন্তা করবা? সো এই কাজটা অলরেডি অনেকে করতেছো, আমি বিভিন্ন গ্রুপে দেখি পোস্ট করো, এত লেম লাগে রে ভাই, তোরাও পারিস। সাবজেক্ট রিভিউ নিয়ে আরেকটা মানে আরেকটা হলো সাবজেক্ট রিভিউ। হ্যাঁ, সাবজেক্ট রিভিউ দিচ্ছে এমন পোলাপান যে বেকার, হ্যাঁ, যে বেকার, যে নিজেও ওই সাবজেক্টে পড়ে নাই, হুদা কামে এসে দাঁড়ায় সাবজেক্ট রিভিউ দেওয়া কার শোভা পায়? আমি ওই সাবজেক্টটা নিয়ে পড়ছি, আমি ওই সাবজেক্ট নিয়ে একটা ক্যারিয়ারে গেছি, দেন আই ক্যান টক অ্যাবাউট দ্যাট। আমি আনার যদি এখন বিএমই সাবজেক্ট রিভিউ দিই, আমি একটা ভিডিও বানাইছি, আমি ওখানে লিখেই দিছি যে নট এ সাবজেক্ট রিভিউ। আমি ওখানে বলছি যে আমি কেন চুজ করছি, আমার চুজ করার কারণ, বাট আমি সাবজেক্ট রিভিউ দেওয়ার কেউ না, আনলেস আই মেক এ ক্যারিয়ার আউট অফ দ্যাট সাবজেক্ট। তো সাবজেক্ট রিভিউ ভিডিও দেখে যায়ও না। আমরা মেডিকেল লাইফের কথা কও ভাই, বুয়েট লাইফের কথা কও, যা শুনে আসছিলাম তা পাইছি? জি ভাই, মেডিকেল বুয়েট লাইফে যেটা শুনে আসছিলাম বাইরে থেকে ওটা কি পাইছি? কমপ্লিট ডিফারেন্ট গেম ভাই। সাবজেক্ট রিভিউ তো যা শুনবা আসে মারা খাইতে খাইতে শেষ ভার্সিটিতে। মানুষের মুখে অনেক মোটিভেশন শুনবা, বাট মোটিভেশনের 50% হয়তো দেখবা সত্য, বাট 50% দেখবা হাওয়ায় উড়ে গেছে। সো মুদ্রা কথা হলো, ক্যারিয়ার প্ল্যান এখন চিন্তা করার বিষয় না, আগে চান্স পাবো দেন ক্যারিয়ার। এবং এখন লাস্ট কয়েকদিন কুত্তার মতো পড়বা, এক্সাম দিবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, সামারি এটা, এবং তোমাকে প্রচুর পড়তে হবে। তুমি যদি চিন্তা করো ঈদের পরে তুমি শুরু করবা, তুমি কখনোই ঈদের পরে শুরু করবা না। ট্রাস্ট মি ম্যান, আমরা ঈদের দিনও পড়ছি অ্যাডমিশন টাইমে। তুমি এই ভিডিওটা দেখার পর থেকে একদিন ইনস্ট্যান্ট হচ্ছে শুরু করতে হবে, ইনস্ট্যান্ট শুরু করতে হবে। আমরা ঈদের দিনও পড়ছি, কিসের অ্যাডমিশন টাইমে, কিসের ঈদ ভাই? ঈদের দিনে, ঈদের দিনটা কোনো ডিফারেন্ট কোনো দিন না। রমজান মাস দেখে তুমি পড়তে পারতেছো না। আমরা সেহেরি খায়ার পরবর্তী 6 ঘন্টা ইউজ করতাম, দ্যাটস দ্য বেস্ট টাইম। কেউ পড়তেছে না, আমি পড়তেছি। সো গিভ ইট ইউর অল ম্যান। তুমি ডেন্টালে চান্স পাইলে অ্যাটলিস্ট মানুষকে বলতে পারবা যে ভাই চান্স পাইছি, পড়ি নাই। ঢাকা ভার্সিটিতে একটা ভালো পজিশনে চান্স পাইলে তুমি বলতে পারো যে চান্স পাইছি কিন্তু পড়ি নাই, ঠিক আছে? তুমি কোথাও চান্স পাও না, তুমি আগেই সুইচ করতেছো, সেকেন্ড টাইম নিয়ে চিন্তা করতেছো, লাইক এতটা কনফিডেন্স লো কেমনে হলো? তুমি নিজের এত লো ক্যালিবার কেন ভাবো ভাই? তুমি তো অ্যাটলিস্ট ওয়েট করবা এক্সাম দেওয়া পর্যন্ত। সো আমি বলবো ডোন্ট গিভ আপ ম্যান। নিজেকে এতটা লো ক্যালিবার ভাবিও না, তুমি হচ্ছে অনেক বহুত ভালো ডিজার্ভ করো, তুমি চাইলেই পারবা। জাস্ট গিভ ইট ইউর অল। পার ডে কোনো টাইম ক্যালকুলেট করবা না, কুত্তার মতো পড়বা। অ্যান্ড আশা করা যায় যে যদি তুমি চান্স পাও, চান্স পাওয়ার পরবর্তীতে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে যাবা। টাটা।